পার্টি চেয়ারম্যান এরশাদের নতুন সাংগঠনিক নির্দেশনা, দলে বিভেদ সৃষ্টির অভিযোগ প্রত্যাখ্যান কাদেরের। কারিগরি জটিলতা কাটিয়ে বসানো হলো স্বপ্নের পদ্মা সেতুর নবম স্প্যান। এখন দৃশ্যমান ১৩৫০ মিটার সেতু। আগামী মাস থেকে কাজে আরও গতি আসার প্রত্যাশা। এমপিভুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে বেসরকারি শিক্ষক কর্মচারীদের টানা অবস্থান। দাবি আদায় না হওয়া পর্যন্ত চালিয়ে যাওয়ার ঘোষণা। বরিশালে বাস মাহিন্দ্র সংঘর্ষে কলেজ ছাত্রী সহ নিহত ৭। বিভিন্ন এলাকায় আরও ৪ জনের মৃত্যু। সড়কে শৃঙ্খলা ফেরাতে হিমশিম খাচ্ছে পুলিশ, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। নিউজিল্যান্ডে রাষ্ট্রীয়ভাবে জুমার আজান সম্প্রচার। ২ বাংলাদেশি দাফন সম্পন্ন। নামাজের আগে সমাবেশে হাদিসের উদ্ধৃতি দিয়ে ঐক্যের ডাক জাসিন্দার। দেখছিলেন শিরোনাম। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি শাতিলা শারমিন। জাতীয় পার্টির কো চেয়ারম্যানের পদ থেকে জিএম কাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে। শুক্রবার রাতে দলের চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়। এতে দায়িত্ব পালনে ব্যর্থতা এবং দলের মধ্যে বিভেদ সৃষ্টির অভিযোগ আনা হয় জিএম কাদেরের বিরুদ্ধে। তার কর্মকাণ্ডে দলের অন্য নেতারাও বিব্রত বলে জানানো হয়। তবে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হিসেবে তার পদ বহাল থাকবে। বিরোধী দলীয় উপনেতা পদে থাকার ব্যাপারে দলের সংসদীয় কমিটি সিদ্ধান্ত নেবে বলেও জানান এরশাদ। এদিকে তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন জিএম কাদের। গতকাল পর্যন্ত আমার মারা যাবে এবং তারপরে ৫ জন আমি ভালো মতো চালাই, এই সমস্ত কথা আমি জানতে পারছি। কিছু বুঝলাম না কিভাবে পার্টি দিয়েছে। পার্টি তো চেয়ারম্যান সাহেব আছে, আমি তো সবসময় চেয়ারম্যান সাহেবের সঙ্গে কাজ করতেছি। আর পার্টির সাংগঠনিক দায়িত্ব তো আমার না, পার্টির সাংগঠনিক দায়িত্ব হলো চেয়ারম্যান সাহেবের আর মহাসচিব। আমাকে যেটা দায়িত্ব দেয় সেটা আমি সেখানে ভাঙার পার্টি ভাঙার প্রশ্ন করতে পারি। আমি তো চেয়ারম্যান সাহেবের সঙ্গে কালকে প্রোগ্রাম করলাম, প্রতিদিনও প্রোগ্রাম করলাম, কোনো বক্তব্য দেবো না, যেটা সম্পর্কে আমি নিশ্চিত খুবই অসম্ভব একটা বিষয়গুলো। অবশেষে দ্বিতীয় দিনের চেষ্টায় শুক্রবার বসানো হলো পদ্মা সেতুর নবম স্প্যান। নদীর জাজিরা প্রান্তে ৩৪ ও ৩৫ নম্বর পিলারের উপর স্প্যানটি বসানো হয়। ফলে দৃশ্যমান হলো ১৩৫০ মিটার সেতু। প্রকল্প এলাকা থেকে সাইফুল ইসলামের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন এহসান জুয়েল। বুধবার মাওয়া থেকে নিয়ে আসার পর বৃহস্পতিবার বসানোর কথা পদ্মা সেতু নবম স্প্যান, কিন্তু স্প্যানবাহী ক্রেন নোঙর করে রাখার কেবল ছেড়ে যাওয়ায় তা আর সম্ভব হয়নি। তবে শুক্রবার ভোর ৫টা থেকেই স্প্যান বসানোর প্রক্রিয়া শুরু হয়। প্রথমে ক্রেনে রাখে স্প্যানটি পিলারের সমান উচ্চতায় তোলা হয়। এরপর এগিয়ে এনে সেটি সকাল ৯:১৫টায় বসে দেওয়া হয়। আগের স্প্যানগুলোর পাশেই শুরু হয় জোড়া লাগানোর কাজ। নদীর মাওয়া পাড়ের ১টি আর জাজিরা পাড়ের ৮টি মিলে দৃশ্যমান ১৩৫০ মিটার সেতুতে উচ্ছ্বসিত ২ পাড়ের সাধারণ মানুষ। আশাবাদী দ্রুত কাজ শেষ হওয়ার ব্যাপারে। আজকে ৯টা বসছে, কাজের গতিও অগ্রগতিও আস্তে আস্তে অনেক বাইরে যাইতেছে। ব্রিজ হইলে যাতায়াত চলাচল ভালো হইতে পারে, বুঝেন না। অনেক ফেরি দেওয়া গেলে অনেক টাইম লাগে, আর যদি গাড়ি চলাচল হয় তো কম টাইমে ঢাকা যাইতে পারবো। শুরুতেই দেখেছি, এখন যখন হয়ে গেছে ইনশাল্লাহ খুশি গর্ব। আমাদের দেশে এত বড় জিনিস হচ্ছে। এখন যাইতে অনেক দেরি হয়, ব্রিজ হয়ে গেলে তো আর দেরি হবে না, গাড়ি যাতায়াত অনেক ভালো হবে। এর আগে ২৭শে জানুয়ারি তারিখে একটি আর ২০শে ফেব্রুয়ারি তারিখে একটি স্প্যান বসানোর পর পরিকল্পনা ছিল চলতি মাসে ২টি স্প্যান বসানোর। তবে এবার সেটি না হলেও আগামী মাসে কাজে গতি আরও বাড়বে বলে জানান প্রকল্প পরিচালক। আমাদের প্রোগ্রেসটাকে আরো বাড়ানো যায় কিনা, এখন একটা করতেছি, দুইটা করা, দুইটার পরে আরো বাড়ানো যায় কিনা, সেটা আমরা আগে দুইটা করি, তখন দেখতে হবে যে আমরা আরো পারি কিনা। পদ্মা সেতু কর্তৃপক্ষ বলছে এখন পর্যন্ত মূল সেতুর কাজে অগ্রগতি হয়েছে ৭৩%। একটু একটু করে বাড়ছে পদ্মা সেতুর দৈর্ঘ্য, একটি একটি করে স্প্যান বসছে, আর পদ্মা সেতুর সাফল্যের মুকুটে যোগ হচ্ছে নতুন একটি পালক। সবশেষ গত ৩ মাসে গড়ে প্রতি মাসে একটি করে স্প্যান বসেছে। তবে নদীতে যেহেতু এখন ১৪টি পিলার পুরো প্রস্তুত, তাই আগামী মাস থেকে প্রতি মাসে একাধিক স্প্যান বসানোর পরিকল্পনা প্রকল্প সংশ্লিষ্টদের। এহসান জুয়েল, সময় সংবাদ, জাজিরা, শরীয়তপুর।
বরিশালে বাস মাহিন্দ্র সংঘর্ষে বিএম কলেজের এক ছাত্রীসহ সারা দেশে আলাদা সড়ক দুর্ঘটনায় 11 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 10 জন। রিপোর্টার জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। সড়কে থামছে না মৃত্যুর মিছিল। আজও সড়কে প্রাণ গেল এক শিক্ষার্থীর। বরিশাল বিএম কলেজের মাস্টার্সের ছাত্রী শিলা হাওলাদারকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন সহপাঠীরা। পুলিশ জানায় শুক্রবার সকালে 10 জন যাত্রী নিয়ে একটি মাহিন্দ্রা সদর উপজেলা থেকে বানারীপাড়া যাচ্ছিল। পথে তেতুলিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে শিলা হাওলাদার সহ 2 জন মারা যান। আহত 7 জনকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিস ও পুলিশ। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও 4 জনের মৃত্যু হয়। আহতদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। আমি ওর যখন বেরোইছে ওর ড্রেসটা দেখছি, ও কি পরে বেরোইছে, ওই লাশে সেই ড্রেসেই পড়া। বন্ধু কয় আমার ভাই অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি তো ওখান তুই আই পড়ছি, আইয়ে দিবি সেই ভাই দিয়ে আমার ভাই শেষ হয়ে গেছে। আর তো বাবারে গিয়ে আমি দেখলাম না ওরে। দুর্জয় পরিবহন বানারীপাড়া থেকে আপনার বরিশাল আসার পথে এবং মাহেন্দ্র এদিকে আসতেছিল, দুর্জয় পরিবহন যাচ্ছিল, মুখোমুখি সংঘর্ষ হয় এবং ওই সংঘর্ষে আপনার জায়গায় খুব খারাপ একটা অবস্থা, আহত অবস্থা, আমরা মানে মুমূর্ষ অবস্থা আমরা মেডিকেলে পাঠাই। স্থানীয় জনগণ থেকে আমি এই বিষয়টা আলাপ করছি, তাতে বলা যায় যে বাসটারই দোষ ছিল, বাসের দোষের কারণেই মাহেন্দ্রের সাথে বাড়ি গেছে, আসলে কোনো টায়ার বাসটায় নেই। মানিকগঞ্জের শিবালয় উপজেলার ফলসাটিয়া এলাকায় পণ্য বোঝায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা অপর একটি ট্রাককে ধাক্কা দেয়। আহত ট্রাক চালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এছাড়া নরসিংদীর বেলাবো উপজেলায় রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় এক নারী এবং মাগুরায় সড়ক দুর্ঘটনায় আরও 1 জন নিহত হয়েছেন। রওজায়ে জাবিদা ঐশী, সময় সংবাদ। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে হিমশিম খাচ্ছে পুলিশ। তবে সামগ্রিক ব্যবস্থার উন্নতির জন্য ইতোমধ্যেই বেশ কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে। শুক্রবার দুপুরে রাজধানীর মগবাজারে একটি মসজিদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। প্রতিদিন 160টির মতন নতুন গাড়ি ঢুকছে, রাস্তাঘাট নেই, তারপরে খানাখন্দ সব জায়গায় মানে উন্নয়নের কাজ চলছে, এলিভেটেড এক্সপ্রেস কিংবা ওইটাকে কি বলে মেট্রো রেল, সেই জন্য আমাদের পুলিশ হিমশিম খাচ্ছে। আমাদের দেশের জনগণ কোনোদিনই জঙ্গি সন্ত্রাসীদের আশ্রয় প্রশ্রয় দেয় না এবং সমর্থন করে না, যেটাই হলো আমাদের বড় শক্তি। আর আমাদের পুলিশের দক্ষতা সক্ষমতা, আমাদের জননিরাপত্তা বাহিনীর দক্ষতা সক্ষমতা অনেক বেশি, তারা যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন বাস চাপায় নিহত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরারের পরিবারের সদস্যরা। এ সময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলামও উপস্থিত ছিলেন। শুক্রবার সন্ধ্যায় গণভবনে এক সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। নিহতের পরিবারের সদস্যদের সমবেদনা জানান প্রধানমন্ত্রী। গত 19 মার্চ রাজধানীর প্রগতি সরণিতে সুপ্রভাত পরিবহনের বাসের চাপায় নিহত হন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের ছাত্র আবরার। এমপিওভুক্তির দাবিতে শুক্রবার চতুর্থ দিনের মতো দিনভর জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভের পর এখনো অবস্থান করছেন বিভিন্ন জেলা থেকে আসা শিক্ষক ও কর্মচারীরা। খোলা আকাশের নিচে থাকায় শিক্ষকদের অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। 3 দিন পার হলেও সরকারের দায়িত্বশীল কোনো পক্ষ এখনো দাবি মেনে নেওয়ার আশ্বাস দেননি বলে জানান আন্দোলনকারীরা। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তারা। (2006) সাল থেকে একই দাবিতে 30তম বারের মতো আন্দোলন করছেন নন এমপিও শিক্ষকরা। তাদের দাবির মুখে 2010 সালে স্বীকৃতিপ্রাপ্ত কিছু শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হলেও বাদ রয়ে যায় আরও 5,242টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় 80,000-এর মতো শিক্ষক ও কর্মচারী।
যে শিক্ষকদের থাকার কথা শিক্ষা প্রতিষ্ঠানে, সেই শিক্ষকই এখন সড়কে আন্দোলন করছেন নিজের অধিকার আদায়ে। শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্তকরণের দাবিতে গত 19 মার্চ থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে আসছেন শিক্ষকরা। এদিকে আন্দোলনরত অবস্থায় অসুস্থ হয়ে পড়েছেন অনেকে। আমরা বেতন ভাতা পাচ্ছি না, শিক্ষকতা করছি, আমরা পাশ করাচ্ছি, আমরা পরীক্ষা দেওয়া হয়েছি, আমরা ছাত্রছাত্রী আমাদের আছে, কিন্তু আমাদের হচ্ছে আমাদের কোনো বেতন নেই। রাত যাপন করতেছি 2 দিন যাবত, মশার কামড়, কত কি আমরা কষ্ট সহ্য করে এখানে পড়ে আছি। বিভিন্ন জেলা থেকে আসা শিক্ষকরা জানান বেতন ছাড়া তাদের মানবেতর জীবনযাপনের কথা। কিভাবে আবার সন্তানদের মানুষ করব, এরাই তো জাতির ভবিষ্যৎ, কিন্তু তাদের লেখাপড়া যদি বাধা বিঘ্ন আসে, টাকা পয়সার অভাবে আমার সন্তানদের মেধা আছে কিন্তু পড়াশোনা করাইতে পারতেছি না। আমরা অত্যন্ত মানবতার জীবনযাপন করছি, তাই সরকার মহলের কাছে অনুরোধ আমাদের এই দাবি মেনে নেন। ততক্ষণ পর্যন্ত মানা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। এর আগেও একই দাবিতে গত বছরের জুলাইয়ে অনশন করেন নন এমপিও শিক্ষকরা। পরে সরকারের আশ্বাসে ঘরে ফিরে গেলেও দাবি বাস্তবায়ন না হওয়ায় চলতি বছরের জানুয়ারি থেকে আবারও আন্দোলন শুরু করেন বিভিন্ন জেলার নন এমপিও শিক্ষকরা। পিঙ্কি আক্তার, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরো থাকছে। ডাকসুর কার্যক্রম শুরু হচ্ছে শনিবার। ভিপি হিসেবে দায়িত্ব নিচ্ছেন নুরুল হক নুরু। সবাইকে নিয়ে কাজ করার অঙ্গীকার ছাত্রলীগের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এখন শঙ্কামুক্ত। 3 থেকে 4 দিন পর তাকে কেবিনে স্থানান্তর করা হবে। সিঙ্গাপুরে ওবায়দুল কাদেরের চিকিৎসা সমন্বয়ক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডাক্তার আবু নাসর রিজভী এ তথ্য জানান। গেল বুধবার মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার বাইপাস সার্জারি হয়। এ সময় কাদেরের পরিবারের সদস্য ও সিঙ্গাপুরে বাংলাদেশ কমিউনিটির নেতারা উপস্থিত ছিলেন। ডাকসু ও হল সংসদের নবনির্বাচিত কমিটির কার্যক্রম শুরু হচ্ছে শনিবার থেকে। দায়িত্ব নেবার পর সকাল 11টায় ডাকসুর কার্যাবলী পরিষদের প্রথম সভা হবে। শুক্রবার বিকেলে মধুর ক্যান্টিনে ব্রিফিংয়ে ডাকসুর ভিপি হিসেবে দায়িত্ব নেওয়ার কথা জানিয়েছেন সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতা নুরুল হক নুরু। আর ডাকসুর এজিএস সাদ্দাম হোসেন জানিয়েছেন সবাইকে সঙ্গে নিয়ে সাধারণ শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠায় সক্রিয়ভাবে কাজ করবে ছাত্রলীগ। আগামীকালকে যে অভিষেক অনুষ্ঠান হতে যাচ্ছে সেখানে আমরা শিক্ষার্থীদের চাওয়া পাওয়াকে প্রাধান্য দিয়েই আমরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করব এবং শিক্ষার্থীদের পুনর্নির্বাচন সহ যে বিশ্ববিদ্যালয়ে অন্যান্য সমস্যা রয়েছে সেটি সমাধানকল্পে আমাদের নিয়মতান্ত্রিক যে আন্দোলন সংগ্রাম সেগুলো চলবে। আমরা নিরঙ্কুশভাবে বিজয়ী তার মানে এই না যে আমরা আমাদের সংখ্যার মধ্য দিয়ে আমরা কোনো ধরনের কাজ করতে চাবো, সেটি আমরা বিশ্বাস করি না। যারা ন্যায্য কথা বলবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বপ্নকে প্রতিধ্বনিত করতে চাবে, সে যদি একজনও হয় সেটি আমরা তার দাবি আমরা বাস্তবায়ন করার চেষ্টা করি। গ্যাসের দাম বাড়ানো, উপজেলা ও ডাকসু নির্বাচনে অনিয়মের প্রতিবাদে আগামী 30শে মার্চ জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করবে জাতীয় ঐক্যফ্রন্ট। শুক্রবার বিকেলে রাজধানীর পল্টনের জামান টাওয়ারে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে কর্মসূচি ঘোষণা করেন ঐক্যফ্রন্ট নেতা মাহমুদুর রহমান মান্না। এছাড়া এপ্রিল মাসে বিভাগীয় শহরগুলোতে সভা সমাবেশ ও গণশুনানি করার কথাও জানিয়েছেন তিনি। সামগ্রিকভাবে নির্বাচন প্রক্রিয়াকে ছিনতাই করা, দেশে সীমাহীন অর্থনৈতিক বৈষম্য বাড়া, বড়লোকদের সমস্ত বড় বড় ঋণ মাফ করে দেওয়া হচ্ছে, একটা লুটপাটের রাজত্ব কায়েম করছে, যারা লুটপাট করছে তাদের পক্ষে আছে। এই সমস্ত ব্যবস্থার প্রতিবাদে 30 তারিখ সকাল 11টায় আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করব। 31 তারিখ বিকেল 3টায় আমরা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা করব। বর্তমান সরকার ইউনিয়নের চিকিৎসায় প্রসারেও কাজ করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। শুক্রবার বিকেলে রাজধানীর বকশীবাজারে তিব্বিয়া হাবিবিয়া কলেজে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজ ও ফাউন্ডেশনের কর্মকর্তারা। অনুষ্ঠানের শুরুতে হাকিম হাবিবুর রহমান সমাজসেবক ও সাহিত্য সেবক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। পরে কামরুল ইসলাম কলেজের প্রতিষ্ঠাতা শেফাউল মুলক হাকিম হাবিবুর রহমান খানের চিকিৎসা, শিক্ষা, সাহিত্যে অবদান উল্লেখ করে কলেজটি তার নামে করার প্রস্তাব দেন।
একটা স্টুডেন্ট, তুমি কেন সবাই বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন চীনের ৮ সদস্যের প্রতিনিধি দল। শুক্রবার বিকেলে তারা ধানমন্ডি ৩২ নম্বর সড়কে অবস্থিত বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ঘুরে দেখেন। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। চীনের ২ জন মন্ত্রীও রয়েছেন এই প্রতিনিধি দলে। ২১ মার্চ দ্বিপাক্ষিক বৈঠকের জন্য ২ দিনের সফরে ঢাকায় আসে চীনের এই প্রতিনিধি দল। দেশের ধানের জাত সুরক্ষায় রাষ্ট্রীয় প্রহরী বাংলাদেশ ধান গবেষণা কেন্দ্র। বর্তমানে প্রতিষ্ঠানটি জিন ব্যাংকে হারিয়ে যেতে বসা টেপাবড়, বালামশাইল ও সাদামোটা সহ বিচিত্র নামের দেশি বিদেশি ৮,৫০০ ধানের জাত সংরক্ষিত রয়েছে। এখান থেকে উদ্ভাবিত হয়েছে ব্রি ২৮, ব্রি ২৯ সহ ৯৪টি উচ্চ ফলনশীল জাত। গবেষণা চলছে খরা, বন্যা, লবণাক্ত সহিষ্ণু জাত উদ্ভাবনে। জিন ব্যাংকে সংরক্ষিত ধানের জাতগুলো দেখতে কেমন, এ নিয়ে সাধারণ মানুষের রয়েছে কৌতূহল। সুরক্ষিত এই জিন ব্যাংক ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন শুভ খান। রাধুনি পাগল, বউ সোহাগী, জামাইনাড়ু, বউ পাগলা, বিচিত্র এই নামগুলো যে কাউকে গোলক ধাঁধায় ফেলে দেবে। এগুলো সুস্বাদু খাবার কিংবা ব্যক্তি বা স্থানের নাম নয়, মাঠ থেকে হারিয়ে যাওয়া সুগন্ধি ধানের জাত। কিন্তু হারিয়ে যাওয়া এমন ৮,৫০০ ধানের জাত সংরক্ষণ করে গড়ে তোলা হয়েছে বাংলাদেশ ধান গবেষণা কেন্দ্রের জিন ব্যাংক। সংগ্রহের শুরুটা ১৯৭০ সালে। এরপর স্বল্প মেয়াদী রাইস জিন ব্যাংকের যাত্রা শুরু হয় ১৯৭৪ সালে। আর ২০০৭ সালে দীর্ঘমেয়াদী সংরক্ষণ পদ্ধতি যুক্ত হওয়ার মাধ্যমে জিন ব্যাংকটি পায় আধুনিকতার পূর্ণমাত্রা। শর্ট টার্মে ব্রাউন পেপারে আমরা ২.৫ গ্রামের মতন করে সিড রাখি। তারপর যখন আমরা মিড টার্মে বা লং টার্মে রাখি তখন রাখি যেরকম পেপারে। সিলিকা জেলটা রাখা হয় যদি কোনো এক্সট্রা ময়েশ্চার এটার ভিতর থাকে, তাহলে এই ব্লু কালারের সিলিকা জেলগুলো ময়েশ্চারটা কনজিউম করে। বীজের আকার, বর্ণ, কোন মৌসুমে চাষ হয় সেটা মিলিয়ে ধানের নাম হয়েছে কালিজিরা, বেগুনবিচি, ১৪ মগর, জংলি বড়, টেপা বড়। সংরক্ষিত এসব জার্ম প্লাজম একটির সাথে অন্যটির সংকরায়ন করানো হয়। এরপর উদ্ভাবন হয় নতুন জাতের। কোটি টাকা দিলেও একটা ধানের গ্রেন পাবেন না। এবং এই একই সেট আমাদের আছে ইরিতে, এবং ইরির একই সেট আছে ইউএসএতে। সুতরাং এই যে অনেকেই বলে না যে আমাদের ধানের জাত হারিয়ে যাচ্ছে, অমুক ধানটা হারানোর কোনো সুযোগ নেই। জিন ব্যাংকে ৮,৫০০ ধানের জাত থাকলেও বর্তমানে চাষ হচ্ছে ৪০০ থেকে ৫০০ প্রজাতির ধান। উচ্চ ফলনের প্রয়োজনে কৃষকের ক্ষেত থেকে হারিয়ে গেছে কটকতারা, পানবিড়া ও কার্তিক সিন্নি সহ নাম না জানা ধানের অনেক জাত। তবে ব্রি বিজ্ঞানীরা বলছেন জিন ব্যাংকে বৈজ্ঞানিক পদ্ধতিতে সংরক্ষিত এসব ধানের জাত টিকে আছে, টিকে থাকবে বছরের পর বছর। গবেষণার মাধ্যমে ঐতিহ্যবাহী এসব ধানের সংমিশ্রণেই উদ্ভাবিত হবে নতুন নতুন জাত। বাংলাদেশ ধান গবেষণা কেন্দ্রের জিন ব্যাংক থেকে শুভ খান, সময় সংবাদ। প্রবাসের সময় আরো থাকছে। রাজধানীর গাউসিয়ায় বিশ্ববিদ্যালয় ছাত্রীকে দোকানির মারধর, পলাতক মূল অভিযুক্ত। মার্কেটটিতে হরহামেশাই হেনস্থার শিকার হন নারীরা। সশস্ত্র সংগঠনগুলো মিয়ানমারের বিদ্রোহীদের কাছ থেকে AK-47, AK-22 মতো অত্যাধুনিক অস্ত্র কিনছে বলে তথ্য পেয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। ভারত, বাংলাদেশ, মিয়ানমারের সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি এলাকায় চীনের তৈরি অস্ত্র বেচাকেনা করছে তারা। ভারতের মিজোরামের সাইহা এলাকার বাসিন্দা পলিয়ন এসব অস্ত্রের মূল হোতা বলে জানায় র্যাব। এ অবস্থায় সন্ত্রাসীদের প্রতিরোধে যৌথ বাহিনীর অভিযান জোরদারের তাগিদ নিরাপত্তা বিশ্লেষকের। বিস্তারিত জানাচ্ছেন কমল দেব। আইন শৃঙ্খলা বাহিনীর তথ্য মতে সোমবার রাঙ্গামাটি বাগাইছড়ি কিলিং মিশনে অংশ নেওয়া ১৫ থেকে ২০ সদস্যের দলটির প্রত্যেক সদস্য ব্যবহার করে অত্যাধুনিক এবং ভারী অস্ত্র। এর মধ্যে ঘটনাস্থল থেকে যেসব গুলির খোসা উদ্ধার করা হয়েছে তার অধিকাংশই SMG এবং AK-47-এর গুলি বলে ধারণা করা হচ্ছে। বাগাইছড়ি ঘটনার আগে গত বছরের ৩রা মে একইভাবে ভারী অস্ত্র দিয়ে ব্রাশ ফায়ার করে ৫ জনকে হত্যা করা হয়। পাহাড়ে 4টা গ্রুপ কাজ করতেছে। 4টা গ্রুপই যে কোনোভাবে হোক তারা সশস্ত্র গ্রুপে পরিণত হয়ে গেছে। ইন্টার গ্রুপ বাদ দিয়ে আবার ইন্ট্রা গ্রুপও কাজ হচ্ছে। এই কারণেই এই খুনাখুনিগুলো কিছুদিন যাবৎ হচ্ছে। বাংলাদেশ, ভারত এবং মিয়ানমারের সীমান্তবর্তী ডেভিল ট্রান্স হিসেবে পরিচিত গহীন পাহাড়ি এলাকায় চলে অস্ত্রের বেচাকেনা।
মিয়ানমারের বিদ্রোহী গ্রুপগুলি থেকে কেনা অস্ত্রই পাহাড়ি সন্ত্রাসী গ্রুপগুলো ব্যবহার করছে। ভারতের মিজোরামের সাইহা এলাকার বাসিন্দা পলিনিউই এসব অস্ত্রের মূল হোতা বলে দাবি র্যাবের। বাংলাদেশ, ভারত, মায়ানমারের যে বর্ডার, ওই এলাকা থেকে তারা অন্যান্য দেশের বিদ্রোহী সন্ত্রাসী গোষ্ঠীর কাছ থেকে AK-47, চাইনিজ SMG, M16 অথবা M4 এই ধরনের স্বয়ংক্রিয় অস্ত্র এবং দেশি কিছু কিছু অস্ত্র এনে আমাদের পাহাড়ের যে সন্ত্রাসী গ্রুপ এবং সমতল ভূমিতে কিছু সন্ত্রাসী গ্রুপ, এদের উভয়ের কাছে এগুলো বিক্রি করেছে। পার্বত্য শান্তি চুক্তির অংশ হিসেবে বেশ কিছু সেনা ক্যাম্প প্রত্যাহার করে নেওয়া হয়েছে। আর এই সুযোগকে কাজে লাগিয়ে অস্ত্রধারী এবং চাঁদাবাজদের বিস্তার ঘটছে বলে মনে করছেন এই নিরাপত্তা বিশ্লেষক। ওরা এখন ফ্রি হ্যান্ড তারা চলাফেরা করছে, সেখানে মানুষের উপর অত্যাচার বেড়ে গেছে, চাঁদাবাজি বেড়ে গেছে। অস্ত্র উদ্ধার অভিযান সেটা স্পেসিফিক অন দ্য বেসিস অফ দ্য ইন্টেলিজেন্স অ্যাক্টিভিটিস, ওটা ইন্টেলিজেন্স গোয়েন্দা তথ্যের ভিত্তির উপরে এখানে অপারেশন চালানো প্রয়োজন করা দরকার। যৌথ বাহিনী 3 পার্বত্য জেলায় বিশেষ অভিযান চালিয়ে 2017 সালে 120টি, 2018 সালে 130টি এবং চলতি বছরের প্রথম 2 মাসে 20টি অত্যাধুনিক অস্ত্র উদ্ধার করেছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। পিস্তল ও গুলি নিয়ে বিমানবন্দরে প্রবেশ করায় শাহজালাল বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল থেকে SM মুজিবুর রহমান নামে এক যাত্রীকে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা 7টায় টার্মিনাল থেকে যশোর যাওয়ার জন্য নভোএয়ারের ফ্লাইটে ওঠার কথা ছিল ওই যাত্রীর। তার আগেই বিমানবন্দরের স্ক্যান মেশিনে পিস্তল ও গুলি সহ ধরা পড়ে সে। তার কাছে একটি পিস্তল ও 35 রাউন্ড গুলি পাওয়ার কথা নিশ্চিত করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। আটক ব্যক্তি সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের বিষয়ক সম্পাদক। মাদক বিরোধী কার্যক্রমের অংশ হিসেবে রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়েছে র্যাব। এতে কয়েকজন নারী সহ শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। শুক্রবার ভোর রাতে 5টার দিকে এ অভিযান শুরু হয়। এতে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা, ফেন্সিডিল উদ্ধার করা হয়। মাদক বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক করা হয় শতাধিক নারী পুরুষকে। র্যাব জানায় এর আগেও জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার সহ বেশ কয়েকজনকে আটক হয়েছিল। তারা জামিনে ছাড়া পেয়ে আবার মাদক ব্যবসা শুরু করে। মূলত তাদের বিরুদ্ধে অভিযান চালানো হয়। এছাড়া মাদক কেনাবেচায় শিশুদের ব্যবহারের প্রমাণ কথা জানিয়েছে র্যাব। মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়। ঢাকা শহরের যে বিভিন্ন জায়গায় মাদকগুলি যে ছড়িয়ে পড়ছে সে বড় একটি উল্লেখযোগ্য অংশ এখান থেকে আসে, সেই গোয়েন্দা তথ্য আমাদের কাছে ছিল এবং আমরা এর আগে যখন অভিযান পরিচালনা করেছি সেই অবস্থা থেকে এই অবস্থাটা বেশ উন্নতি হয়েছে। বাট এখন আবার তারা অন্য অন্য পন্থায় আবার মাদকের সেই ব্যবসাটা শুরু করেছে। মাদকগুলি এখন নিয়ে আসার পরে ছোট ছোট শিশুদেরকে দিয়ে তারা এগুলি বিভিন্ন জায়গায় এগুলি নিয়ে যাচ্ছে। জীবিত বিড়ালের অঙ্গ প্রত্যঙ্গ কেটে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা তরুণীকে জামিন দিয়েছেন আদালত। প্রাণী কল্যাণ সংস্থা কেয়ার ফর পজের মামলার পর বৃহস্পতিবার রাতে ওই তরুণীকে নিজ বাসা থেকে গ্রেফতার করে মুগদা থানা পুলিশ। পুরো ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ। প্রাণী সংরক্ষণ কর্মী, অধিকার কর্মীরা নৃশংস ঘটনার বিচার দাবি করেন। এদিকে অতিরিক্ত ইন্টারনেট আসক্তি থেকে এ ধরনের ঘটনা বাড়ছে বলে মনে করেন মনোরোগ বিশেষজ্ঞরা। চোখ না ফোটা ছোট্ট একটি বিড়াল ছানা পেটের ওপর দিয়ে ছুরি চালিয়ে নির্মমভাবে হত্যার একটি ভিডিও সম্প্রতি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। একই সাথে ভাইরাল হয়েছে বিড়ালের অটোপসি ক্যাপশনে আরো কিছু ছবি, যেখানে আরেকটি পূর্ণবয়স্ক বিড়ালের চামড়া ছাড়িয়ে মাথার খুলি, পাকস্থলী, কিডনি সহ নানা অঙ্গ প্রত্যঙ্গের ছবি পোস্ট করা হয়েছে। আর এই পুরো কাজটি নিজের প্রোফাইল থেকে পোস্ট করেন এক তরুণী। ঘটনাটি প্রাণী অধিকার কর্মীদের নজরে আসলে 21শে মার্চ মুগদা থানায় মামলা করে প্রাণী কল্যাণ সংস্থা কেয়ার ফর পজ। এরপরই গ্রেফতার করা হয় অভিযুক্তকে। অভিযুক্তের বয়স 18-র নিচে হওয়ায় আদালতে নেয়ার পর তার জামিন হয়। আমি যখন করেছিলাম ওই টাইমে একটা এক্সাইটমেন্ট কাজ করছিল, যেহেতু আমার একটু অটোপসির উপর অ্যাট্রাকশন আছে। সে জিজ্ঞাসাবাদে স্বীকার করে এবং তার মোবাইল তখন আমরা নেই, সিজ করে মোবাইলে ওই বিড়াল ছানাকে হত্যা করার বিষয়টা আমরা দেখতে পাই। যে কোনো সে মানুষ হোক বা অন্য কোনো পশু পাখির উপর কোনো অত্যাচার হোক, সেই ক্ষেত্রে এরকম যদি কোনো তথ্য আমাদের
আসে, আমাদের কানে আসে বা আমরা দেখতে পাই, সেই ক্ষেত্রে আমরা আইনগত ব্যবস্থা নেব। মনোবিজ্ঞানীরা বলছেন পার্সোনালিটি ডিসঅর্ডার বা কন্ডাক্ট ডিসঅর্ডারের মতন মানসিক রোগীদের ক্ষেত্রে এ ধরনের বিকারগ্রস্ত আচরণ প্রকাশ পেতে পারে। সোশ্যাল মিডিয়াগুলোতে আমরা খুব বেশি আসলে আসক্ত হয়ে পড়ছি। এই মেয়েটি কি আসলে মানসিকভাবে অসুস্থ? একটা নেতিবাচক প্রভাব আমাদের সমাজে পড়তে যাচ্ছে বা পড়ছে। আমাদের সন্তানদের ক্ষেত্রে আমাদের আসলে খুবই সতর্ক হতে হবে এবং এই ঘটনাটা আমাদেরকে একটা সতর্ক বাণী দিয়ে গেছে। এদিকে নির্বাক প্রাণীদের প্রতি নিষ্ঠুরতা বন্ধে জনসচেতনতা গড়ে তুলতে আহ্বান জানিয়েছেন প্রাণী অধিকার কর্মীরা। এই ভিডিওটা দেখার পর কোনোভাবে নিজেকে সামলায় রাখতে পারি নাই। আমরা পরে এখানে এসে মামলা দায়ের করি 1920 সালের প্রাণীর প্রতি নিষ্ঠুরতা আইনে। সারা দেশের মানুষ জানুক যে বোবা প্রাণীর জন্য কেউ আছে, ওরা বোবা, আমরা বোবা না। অ্যাটলিস্ট ওদের হয়ে কথা বলার কেউ আছে। আর আমরা চাই আমাদের দেশের প্রাণীদের যে নিষ্ঠুরতা, যেসব কষ্ট দিয়ে হত্যা হয় সেটা বন্ধ হোক সম্পূর্ণভাবে। এর আগে 2018 সালে রামপুরার বাগিচার টেক এলাকায় 2 মা কুকুর সহ 14টি বাচ্চা কুকুর জীবন্ত মাটি চাপা দিয়ে হত্যার দায়ে এক নিরাপত্তা কর্মীকে 6 মাসের কারাদণ্ড দিয়েছিলেন আদালত। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর গাউসিয়া মার্কেটে দোকানির মারধরের শিকার হয়েছেন বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। দরদাম নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে অশ্লীল ভাষায় মেয়েটিকে ধমক দেন দোকান মালিক। মেয়েটি প্রতিবাদ করলে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় তাকে। এর আগেও এই মার্কেটটিতে একাধিকবার ঘটেছে নারী লাঞ্ছনার ঘটনা। ভুক্তভোগীরা বলছেন প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা না নিলে ভবিষ্যতে বড় কোনো অঘটনের শিকার হতে পারে নারীরা। শুক্রবার ছুটির দিন হওয়ায় প্রয়োজনীয় কিছু কেনাকাটা সেরে নিতে বান্ধবীকে সাথে নিয়ে রাজধানীর গাউছিয়া মার্কেটে যান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। মার্কেটের নিচতলায় ইয়েলো কালেকশন নামের একটি দোকানে যান দুই বান্ধবী। পছন্দের পণ্যের দরদাম নিয়ে এক পর্যায়ে কথা কাটাকাটি শুরু হলে দোকান মালিক শিমুল ওই ছাত্রীদের অশালীন কথা বলেন। তারা প্রতিবাদ জানালে এক পর্যায়ে তাদের এলোপাতারি চড়থাপ্পড় দেন দোকান মালিক। এ ঘটনায় রাজধানী নিউ মার্কেট থানায় একটি সাধারণ ডায়েরি করেছে মেয়েটি। এই বিষয়টি আমরা জানার পরেই আমাদের পুলিশ ওখানে যায়। যাওয়ার পরে ওখান থেকে 3 জনকে আমরা থানাতে নিয়ে আসে যথাযথভাবে আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য যেটা যেটা প্রয়োজন আমরা সেটা করব। এর আগেও মার্কেটটিতে নারী লাঞ্ছনার ঘটনা ঘটেছে একাধিকবার। নারী ক্রেতারা বলছেন প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা না নিলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা বাড়তেই থাকবে। হাঁটার সময় ইনফ্যাক্ট কমেন্ট পাস, তারপর ইনফ্যাক্ট পিছনে হাত দিয়ে দেয়া বা গায়ে হাত দিয়ে দেয়া, ধাক্কা খাওয়া ইচ্ছা করে রেখে, এগুলো হয়। দোকানদাররা একটু রাফ বিহেভ করে। দেখা যায় একটা জিনিস কিনতে গেলে একটু দেখলে বেশি, তাহলে তাদের মাথা গরম হয়ে যায়। প্রতিদিন প্রায় লক্ষাধিক নারী ক্রেতার সমাগম ঘটে এই গাউছিয়া মার্কেটে। এত বিপুল সংখ্যক ক্রেতার নিরাপত্তায় নেই তেমন কোনো ব্যবস্থা। জুনায়েদ আল হাবিব, সময় সংবাদ, ঢাকা। দেশি বিদেশি পর্যটকে মুখর সৈকতের শহর কক্সবাজার। প্রাকৃতিক সৌন্দর্য ও সমুদ্রের ঢেউয়ে নগর জীবনের যান্ত্রিকতা থেকে মুক্তির পথ খুঁজছেন পর্যটকরা। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে বাড়তি হোটেল ভাড়াসহ নানা হয়রানির অভিযোগ তাদের। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের কারণে কক্সবাজার পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণীয় স্থান। তাই বছর জুড়ে পর্যটকের আনাগোনা থাকে সৈকতের এই শহরে। এখন প্রচন্ড রোদ, তারপরও পর্যটকের কমতি নেই কক্সবাজার সৈকতে। সাপ্তাহিক ছুটিতে সৈকতের সবকটি পয়েন্টেই পর্যটকের উপচে পড়া ভিড়। আনন্দ আর উচ্ছ্বাসে মাতোয়ারা পুরো সাগর তীর। খুব ভালো লাগছে এই সময়টা, না শীত না গরম। মনের প্রশান্তির জন্য আসলে এখানে আসা। এখানে আসে আমরা অনেক উপভোগ করছি। সপ্তাহের অন্য দিনগুলোতে পর্যটকের উপস্থিতি কম থাকলেও শুক্র ও শনিবার পর্যটকের সংখ্যা বেড়ে যায় অনেক বেশি। এই সুযোগে বাড়তি হোটেল ভাড়া আদায় সহ নানা হয়রানির শিকার হচ্ছেন কক্সবাজারে বেড়াতে আসা পর্যটকরা। অটো ভাড়া, তারপরে জি বাইকগুলো, এগুলা যদি রেটটা বেশিটা না নেয় তাহলে আমাদের জন্য ভালো। অসংখ্য টায়ার নামতেছে, এভাবে যদি টায়ার নামতে থাকে একজনে হয়তো মজা করবো, 10 জনে সমস্যা হবে। তবে হয়রানি বন্ধ সহ পর্যটন স্পটগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে দাবি ট্যুরিস্ট পুলিশের। যে সমস্ত এলাকায় পর্যটক সমাগম বেশি হয় ওখানে সর্বদা ইউনিফর্মধারীর সাথে সিভিলও লোকজন থাকে, যেন পর্যটকরা হয়রানির শিকার না হয়। কক্সবাজারে 4 শতাধিক হোটেল মোটেল ও রিসোর্ট রয়েছে, যেখানে সাপ্তাহিক ছুটিতে পর্যটকে ভরপুর থাকে এসব হোটেল মোটেল ও রিসোর্ট। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। শুক্রবার সারাদিন হোলি পালন করেছে শাঁখারী বাজারের শিশু কিশোররা। তবে বাড়াবাড়ি নিরাপত্তা আর বিধিবিধানের কারণে শাঁখারী বাজারে জমকালো হোলি খেলার ঐতিহ্যে কিছুটা ভাটা পড়ে।
হোলিতে গান হবে না তা মেনে নিতে নারাজ তারুণ্য। হোলিতে সাউন্ড বক্স ব্যবহার করতে না দেয়ায় তরুণরা এভাবেই সশব্দে গান গেয়ে হোলি উৎসব মাতিয়ে রাখেন। তারুণ্যের জোয়ারে হোলির দিন সকাল থেকে স্থবির থাকা শাঁখারীবাজার হঠাৎ আনন্দে ভরে ওঠে দুপুরের দিকে। তবে নিরাপত্তার বাড়াবাড়িতে পুরনো ঐতিহ্যে ছেলে বুড়ো সবাই হোলি খেলায় মেতে ওঠার কথা থাকলেও বড়রা নিজেদের রেখেছেন দেয়ালের আড়ালেই। প্রতিবার যেমন ওরকম তো হচ্ছে না, এবারে ফ্যামিলি মেম্বাররা মোটামুটি সবাই আর নামছে না, সবাই উপর থেকে যাচ্ছে, আমাদের সাথে মজাটা উপর থেকেই করা যাচ্ছে। পিএসের ভাড়া করছে কিন্তু ওখান থেকে নেতারা কাজ হয় না, বন্ধ করে দিচ্ছে আর কি। আমাদের স্পিকার বাজানো যাবে না, আর আমাদের স্পিকার যদি বাজানো হয় তাহলে আমাদের কারেন্ট দেওয়া হবে না। সকাল থেকে আমরা করতে পারি নাই, সবাই বাসা থেকে বাইরে হয়নি, পোলাপাইনগুলা হলো রাস্তাতে নামতে পারতেছে না, এই ধরনের একটা রেস্ট্রিকশন চলতেছে। কোনো ধরনের বাদ্যযন্ত্র বা সাউন্ড ব্যবহার না করার বাধ্যবাধকতা থাকায় শিশুরা যেন অন্তত হোলির আমেজ পায়, তাই বাবা মায়েরা বাসার বারান্দাগুলোতে সাউন্ডের ব্যবস্থা করেন ব্যক্তি ব্যবস্থাপনায়। কালকে তো আপনি তো দেখেন নাই সিনটা, প্রশাসন যারা পারছে তারাই কিন্তু টর্চারিং করছে। ছাত্র এলাকার মধ্যে মাইকিং করা যাবে না, সাউন্ড বক্স বাজানো যাবে না, এই যে চতুর্দিকে একটা প্রতিবন্ধকতার মতো, সেটা আপনিও দেখতে পাচ্ছেন, আমরাও দেখতে পাচ্ছি, এটা ভীতি একটা বিরাজ করতেছে। যদি অতিরিক্ত কোনো বাড়াবাড়ি হয় সেটা আমি পুলিশ প্রশাসনের সাথে আমি কথা বলবো, আর নিচে নেমে এসে রং খেলুক। পরিসর ছোট হলেও পিচকারি, পানি আর নানা আবিরের রঙে একে অন্যের সাথে শুভেচ্ছা বিনিময় করেন সবাই, জানান শুভকামনা। আনন্দ ভাগাভাগিতে সবাই একসময় আমি থেকে আমরা হয়ে ওঠেন। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। জিএম কাদেরকে কো চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি দিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদের নতুন সাংগঠনিক নির্দেশনা, দলে বিভেদ সৃষ্টির অভিযোগ প্রত্যাখ্যান কাদেরের। কারিগরি জটিলতা কাটিয়ে বসানো হলো স্বপ্নের পদ্মা সেতুর নববেসমেন্ট, এখন দৃশ্যমান 1350 মিটার সেতু, আগামী মাস থেকে কাজে আরও গতি আসার প্রত্যাশা। এমপিওভুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে বেসরকারি শিক্ষক কর্মচারীদের টানা অবস্থান, দাবি আদায় না হওয়া পর্যন্ত চালিয়ে যাওয়ার ঘোষণা। বরিশালে বাস মাহিন্দ্র সংঘর্ষে কলেজ ছাত্রী সহ নিহত 7, বিভিন্ন এলাকায় আরও 4 জনের মৃত্যু। সড়কের শৃঙ্খলা ফেরাতে হিমশিম খাচ্ছে পুলিশ, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নিউজিল্যান্ডের রাষ্ট্রীয়ভাবে জুমার আজান সম্প্রচার, 2 বাংলাদেশির দাফন সম্পন্ন। নামাজের আগে সমাবেশে হাদিসের উদ্ধৃতি দিয়ে ঐক্যের ডাক জাসিন্দার। এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।